সকালে জলসা, সকালে জলসা। এবছর হোক অন্য বছর, অন্য স্বপ্ন বোনা। এবছর দিক শুভ ইঙ্গিত, আগামী সম্ভাবনা। এবছর যেন বাঁচার ভরসা সকলকে দিতে পারে। জীবনের পালে লাগে যেন দোলা, সুরে তালে ঝংকারে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কিছুটা সময় আপনাদেরকে একটু ভালো রাখার জন্য আমরা চলে এসেছি সকালের জলসা অনুষ্ঠানে। আপনাদের বন্ধু আমি সোনালি, কিছুটা সময় আপনাদের সাথে থাকব। আর আছে আমাদের সাথে একজন অত্যন্ত গুণী মানুষ, তার দুজন কৃতি সন্তান রয়েছেন এবং তিনি সাথে সাথেই কবিতাকে ভালোবেসে সন্তানের মতো আগলে রেখেছে। আসুন আজকে প্রথমে তার সাথে আমরা আলাপ করে নিই। নমস্কার প্রণমিদি। নমস্কার। বলো, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, নতুন বছর ভালো থাকতেই হবে, তাই না? একদম একদম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সেটাই। আরেকটা জিনিস জানো তো, যখনই নতুন বছর আসে, এই যে আমি শুরু করলাম যে আমরা ভালো থাকবো, সাথে সাথে কিন্তু আরেকটা জিনিসও বলতে হয়, জানুয়ারি মাস মানেই তো আমাদের দুই মহামানবের জন্মদিন। একদম। তো সেই জন্যে আমরা যদি তাঁদের বাণীকে আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে বোধহয় শুধু ছুটির দিন হিসেবে নয়, আমাদের জীবনটাও আরো সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, সেটাই আমাদের অঙ্গীকার হয়ে উঠবে। সাথে আরো আছে প্রজাতন্ত্র দিবস। একদম। প্রণমিদি, অনেকটা দূর থেকে এসেছো, বলো আজকে তুমি কাদেরকে সাথে করে নিয়ে এসেছো? আমি অনেকটা দূর থেকে এসেছি, আমি হাওড়া থেকে এসেছি। আমি এসেছি কবিতাকে ভালোবেসে পরিবারকে নিয়ে, আমার পরিজনদের নিয়ে। বাহ। আর নিয়ে এসেছি সঙ্গে কবিতাকে ভালোবেসে। আমার সঙ্গে রয়েছে সংযুক্তা দাশগুপ্ত, পল্লবী হালদার আর সাথে রমা ভট্টাচার্য। আচ্ছা, আমরা তাদের কবিতায় চলে যাব, কিন্তু তার আগে আরেকটা ছোট্ট কথা। আমাদের সাথে রয়েছেন আরেকজন ভীষণ গুণী মানুষ, মানস চক্রবর্তী। তিনি আজকে আমাদের এই বন্ধুরা যারা এসছেন কবিতাকে ভালোবেসে, তাদের সাথে সঙ্গতে থাকবেন। প্রণমিদি, তাহলে কথা বাড়াবো না, চলো আমরা কবিতায় ঢুকে যাই। প্রথম সংযুক্তা দাশগুপ্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর, 15 নম্বর। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানেই আমার খাটিয়া এনে শোব। আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার এক ঘেমের মতো ঠিক ঠিক করে চলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না। আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আছড়ে দাও। আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্যে শোক সভা নেই কেন? ডেনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে। আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্যে এখন এসেছি। আমার নামে তোমরা কেন নাম রাখোনি এই শহরের রাস্তার? তবে এইসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনো দিনও কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম, রক্ত, উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। সুকান্ত ভট্টাচার্যের ভেজাল। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস
মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা। কौन छोड़ेगा ভেজাল ভাইয়া, ভেজাল সে হে ফায়দা। ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্বয়ে পাটনা থেকে পাবনা। ভেজাল কথা, বাংলাতে ইংরেজি ভেজাল চলছে। ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। খাঁটি জিনিস এই কথাটা রেখো না চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলে মিথ্যে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। নমস্কার। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারু একার নয়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয় দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারা দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাস সেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতো কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে দাঁড়ায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারুকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে, রাস্তা কারো একার নয়। বাহ, অসাধারণ তিনটে কবিতা আমরা পরপর শুনে নিলাম। সত্যি প্রণমিদি, তোমার ছাত্রীদের তো একটা ভালোবাসা জানালামই, পাশাপাশি তোমার জন্য এতটা ভালোবাসা রইল, এত সুন্দর তৈরি করছো বলে। আর আমার পাশে বসে আছে আমার প্রিয় সঞ্চালিকা। তো চলো আমরা কবিতার পরিবার নিয়ে চলতে থাকছি। একদম। এরপরে আমরা আরো তিনজন বন্ধুকে ডেকে নেব। আমরা দেখতে পাচ্ছি প্রণমিদির সাথে কবিতাকে ভালোবেসে পরিবারের আরো তিনজন সদস্য চলে এসেছেন। প্রণমিদি, তুমি প্রথমে তাদের সাথে আলাপ করিয়ে দাও। আমার সঙ্গে আছে দেবশ্রী বিশ্বাস, আচ্ছা, আর সুমনা গুহ, আচ্ছা, আর আছে পাপড়ি দাশগুপ্ত। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা একে একে আবারও এই তিনজনের কবিতা শুনে নেব। বলুন। শক্তি চট্টোপাধ্যায়, স্পর্ধা। তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে। স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। স্পর্ধা দেখিয়েছি আমি বারবার, স্পর্ধা দেখিয়েছি আমি খাদের কিনারে দাঁড়িয়ে, স্পর্ধা দেখিয়েছি আমি বাঁধ ভাঙা প্লাবনের মুখে দাঁড়িয়ে, স্পর্ধা দেখিয়েছি আমি উন্মত্ত তার রণাঙ্গনে, সারা গায়ে হাতে মুখে মাথায় রক্ত মেখে। স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। তোমাদের মতো শালীনতার বোরখা আমি পরি না, তোমাদের মতো ভাষার সূক্ষ্ম জালে আমার তেতো কাঁটাওয়ালা জিভটা আমি লুকোই না। শিক্ষিত আমি নই, তোমাদের মতো মোটা মোটা বইগুলো আমি পড়িনি। আমি শিখেছি মাঠে ঘাটে পথে প্রান্তরে এক হাঁটু ধুলো মেখে।
আমি শিখেছি উদ্দাম নদী মাঝে এক দেহ কাদা জল মেখে। গ্রীষ্মের সূর্য চোখ রাঙিয়ে শিখিয়েছে স্পর্ধা। বর্ষার কালো মেঘ ঝড়ে দমড়িয়ে মোচড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে মনের কপাল। বিদ্যুতের চাবুকে বুক পিঠ চিরে শিখিয়েছে স্পর্ধা। তাই স্পর্ধা আমার রক্তে, স্পর্ধা আমার হাড়ে মজ্জায়। তাই স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। শুভ দাশগুপ্তর কবিতা হায় ঈশ্বর। পৃথিবীর সমস্ত চার্চে যথাবিহিত সম্ভ্রম ও শ্রদ্ধার সঙ্গে পড়া হয় ও শোনানো হয় মহাগ্রন্থ বাইবেল। কয়েক কোটি মানুষ প্রতিদিন শোনে। পৃথিবীর সমস্ত মসজিদে উচ্চারিত হয় পবিত্র কোরআন। ধর্মপ্রাণ কয়েক কোটি মানুষ শোনে। পৃথিবীর সমস্ত মন্দিরে প্রতিদিন ঘণ্টার কাসর সহযোগে উচ্চারিত হয় বেদ মন্ত্র। কয়েক কোটি মানুষ মন দিয়ে শোনে। বাইবেল, বেদ, কোরআনে যা যা বলা আছে তা আমরা শুনি, কিন্তু মানি না। বলা হয়েছে প্রেম, বলা হয়েছে ভালোবাসা, বলা হয়েছে সহমর্মিতা, সহিষ্ণুতা, বলা হয়েছে শ্রদ্ধা, সম্মাননা। আমরা এসব ভারী ভারী কথা শুনি এবং ভুলে যাই। ভুলে গিয়ে আমরা হিংসা আর ঘৃণার চাষ করি। আমাদের ঘরে, বাইরে, অন্তরে, হৃদয়ে হিংসা আর ঘৃণা বিষ বৃক্ষের মতো ডালপালা মেলে ক্রমে বড় হয়, আরও বড় হয়। বিষবৃক্ষের ছায়ায় ঘন অন্ধকার নেমে আসে। অন্ধকারে আমরা পরস্পরকে চিনতে পারি না, বুঝতেও পারি না। কেবল বিষ মাখানো তীর ছুরি, তীরগুলি সরাসরি ঈশ্বরের বুকে বেঁধে আমরা মসজিদ, মন্দির, গির্জা জানি, ঈশ্বরকে জানি না। বাহ, খুব সুন্দর। ভবানীপ্রসাদ মজুমদারের কেমন পুজো দশভুজো। দুর্গা এলেন দূর গাঁ থেকে, দুর্গাবালা দাসী। শিয়ালদহের ফুটপাতে তার থাকেন পিসিমাসি। দিন কাটে রোজ ভিক মেগে, আর করিয়ে এঠো বাসি। জন্ম থেকেই হারিয়ে গেছে মুখেই সুখের হাসি। দুর্গা এলেন দূর গাঁ থেকে, সঙ্গে ছেলে মেয়ে। রাস্তাঘাটেই যাদের জীবন কাটছে লাথি খেয়ে, পুজোয় হেথায় মিলবে খাবার। খুশির খবর পেয়ে এসেই হতাশ, অবাক চোখে থাকেন শুধুই চেয়ে। প্যান্ডেলের ওই দুর্গা যখন সাজেন আলোর মালায়, ফুটপাতের ওই দুর্গা তখন ঘোরেন খিদে জ্বালায়। মিলন মেলায়, খুশির খেলায়, হাতের ভাঙা থালায়, সবার ঘৃণা উঠছে পড়ে পুজোর প্রীতি পালায়। খুব সুন্দর। আমরা আবারও পরপর 3টে কবিতায় ছিলাম, কিন্তু এবার একটুখানি ছন্দপতন হবে, কারণ আমাদের যেতে হবে ছোট্ট একটা বিরতিতে। কিন্তু বিরতিতে যাওয়ার আগে বলি, আপনারা রয়েছেন সকালের জলসা অনুষ্ঠানে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামশির মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আমরা চলে যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে আসবো বিরতির পর। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 769958
7887 এই নাম্বারে। সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমরা কবিতার মধ্যে ছিলাম এবং আবারও কবিতার মধ্যে যাব, কিন্তু তার আগে বলবো, আপনারাও যদি আপনাদের সুপ্ত প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কল করুন এবং চলে আসুন আমাদের স্টুডিওতে। আজকে আমাদের মধ্যে কবিতাকে ভালোবেসে উপস্থিত হয়েছেন প্রণমিদি, তার পুরো পরিবারকে, কবিতা পরিবারকে সাথে নিয়ে। এখন আরও 3 জন নতুন বন্ধুকে আমরা পেয়ে গেছি। প্রণমিদি, আর একবার আলাপ করিয়ে দাও। কবিতাকে ভালোবেসে পরিবারের পরিজন রয়েছে সীমা কুণ্ডু, পুষ্পিতা নন্দী চ্যাটার্জি, আর রয়েছে সুতপা রায়। আচ্ছা, আমরা তাদের কাছে এবার কি শুনবো? কবি সুমনের পেটকাটি চাঁদিয়াল। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স 12 কি 13, বয়স 12 কি 13, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স 12 কি 13, বড় জোর 14, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সদ্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়াল বজ্ঞায়। শান দেওয়া মান যায় বজ্ঞা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে, এই নিয়ে 8টা। সাবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া, আরে ওই ছোড়া মোলোজা, 8টা তো তোর কি? সাবার বাবুটি দেন রেগে মেগে হুমকি। বাবুর খ্যাকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে? এই বাবু কোনো দিন পারবে কি জানতে? যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বাহ, খুব সুন্দর। পরের কবিতা। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। বাহ, খুব সুন্দর। পরের জন। দেবেশ ঠাকুরের ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার, তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের,
মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের। ডান মা ডান মা সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খাঁ সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্রু মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, চামুতে কাঁচা খাকির গাং, চোরা বালির চর আর ঘূর্ণি জলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় করো, মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়, অনেক অনেক বড়, অনেক অনেক বড়। নমস্কার। বাহ, আবারও তিনটি পরপর অসাধারণ কবিতা শুনলাম। আমাদের আজকে যারা কবিতাকে ভালোবেসে পরিবারে এসেছেন, আমার মনে হয় প্রত্যেকের কবিতা আমাদের শোনা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, শোনা হয়েছে। কিন্তু প্রণমিদি, এই কথাটা বলতেই হয় যে তুমি এত সুন্দর করে তৈরি করছো, মানে আমরা মুগ্ধ। আমি জানি না দর্শক বন্ধুরা বহুদিন এরকম ভালো কবিতা শুনেছেন কিনা। আরেকটা কথাও, এই যে তুমি সিলেকশনটা করেছো, মানে এই সিলেকশনটাও মানে বিভিন্ন ধরনের কবিতা। হ্যাঁ হ্যাঁ, সবার, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শুভ দাশগুপ্ত, এবং একটা তুই নিশ্চয়ই লক্ষ্য করেছিস একটা ভবানী প্রসাদ মজুমদারেরও একটা কবিতা এর মধ্যে আমরা সিলেকশনে রেখেছি। সেটাই পুরো মানে বিষয়গুলো আমরা যে সমস্ত কবিদের কবিতা সাধারণত মঞ্চে বলে থাকি, তুমি সবটাই চেষ্টা করেছো। আরেকটা জিনিসও যেটা লক্ষণীয় সেটা হচ্ছে জানুয়ারি মাসকে মাথায় রেখে বোধহয় সেই সিলেকশনটাও বোধহয় মাথায় ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই সিলেকশনটাও আমি অনেকটাই মাথায় রেখেছি। সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস, নেতাজি, সুভাষচন্দ্র বোসের জন্ম, তারপরে বিবেকানন্দ, সব রয়েছে জানুয়ারি মাসে। শ্রদ্ধা, আস্পর্ধা, এই কথাগুলো যে আমরা বলছিলাম, হ্যাঁ, তো মানে এই দুই মহামানব তো বোধহয় সেটাই শিখিয়েছেন আমাদের, তাই না? মানব ধর্মের কথা বলেছেন এবং একটা স্পর্ধার কথা বলেছেন, তাই তো? স্পর্ধাটা না থাকলে বোধহয় মানুষ হিসেবে মানে আমরা কোথাও একটু খাটো হয়ে যাই। হ্যাঁ, না, আমরা এগিয়ে চলার পথকে খুঁজে পাবো না, স্পর্ধা নিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা একদম শেষে চলে এসেছি। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব, কিন্তু এই যে তোমরা আমাদের সাথে এসেছো তার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে অনেকগুলো গিফট আছে তোমাদের জন্য। তাদের প্রত্যেকের হাতে তুলে দিলাম একটি সার্টিফিকেট, একটি গিফট ভাউচার এবং মেমেন্টো। এবং তাদের যে কর্ণধার প্রণমী ব্যানার্জি, তুমি সবাইকে নিয়ে আমাদের পরিবারে এসেছো বলে তোমার জন্য এই বিশেষ স্মারকটি। ধরো এটা। বাহ, প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুধু এক মাস নয়, সারা বছর এবং সারা জীবন। এই শুভকামনা জানিয়ে আজকে আমি আপনাদের বন্ধু সোনালী বিদায় নিচ্ছি আপনাদের থেকে। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন।
নমস্কার।